আপনারা বলেন আমরা আপনাদের মাঠে না নেমে আপনারা বিব্রত হন, আপনারা বলেন আমরা আন্দোলন না করে আপনারা বিব্রত হন। আমরা শিক্ষিত মানুষ, স্বশিক্ষিত মানুষ, বাংলাদেশের উন্নতিতে আমাদের অবদান আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের উন্নতিতে আমাদের অবদান আছে, কিন্তু আপনারা যদি আমাদের অবদানকে অবমূল্যায়ন করেন, আমরা সমস্যা আছে সেগুলো আপনারা শুনতে চান, আমরা আপনাদেরকে বলেছি, কিন্তু আপনারা যদি আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ না করেন, তাহলে আমরা কি ঘরে বসে বসে থেকে দিনের পর দিন হাজার হাজার মানুষের চাকরি চলে যাবে? হাজার হাজার মানুষগুলো কি আপনার এই কর্মরা হয়ে তাদের স্ত্রী সন্তান নিয়ে তারা দিন যাপন করবে? এই ধারাবাহিকতা চলতে পারে না। আমার সহকর্মীরা চাকরিহারা হয়ে তারা আজকে জীবন দিচ্ছে, সুসাইড করতেছে, এরকম সুসাইড নোট তারা টেবিলে রেখে তারা ফেলে চলে যাচ্ছে। এর দায়িত্ব কে নেবে? এই দায়িত্ব বিগত ফ্যাসিস্ট সরকার নেয়নি, কিন্তু এই সরকার নিবে, আমরা এটা বিশ্বাস করি। বাস্তবতা হচ্ছে আমরা এই সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত সেরকম দৃশ্যমান পদক্ষেপ আমরা নিতে এখন পর্যন্ত দেখিনি। আর কত সময় হলে, আর কত রক্ত ঝরলে, আর কত মানুষ ফেলে ঝুললে, আর কত গর্ভ ধারণ করতে গিয়ে মার চাকরি চলে গেলে, আর কত মানুষ কর্মহারা হলে আপনারা পদক্ষেপ নেবেন? আমি আজকের এই মিটিং থেকে আপনার প্রশ্ন রেখে গেলাম। আমরা নির্যাতিত, নিষ্পেদিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, এই প্রত্যেকটি কথা কিন্তু আমাদের স্লোগান। প্রত্যেকটি কথার মধ্যে লুকিয়ে আছে প্রত্যেকটি পরিবারের অসহ্য যন্ত্রণা। এই অসহ্য যন্ত্রণাগুলো আসলে দেখার কেউ নাই। সরকারের কর্তা ব্যক্তিরা বলেন আমরা আপনাদের নিয়ে কাজ করছি। দৃশ্যমান কি? দৃশ্যমান কোন রেজাল্ট, পদক্ষেপ 17 আগস্টের পর থেকে আজকে পর্যন্ত সরকারের পক্ষ থেকে একটা ব্রিফিং পর্যন্ত করা হয় নাই যে আর ধরে বিনা কারণে এই চলমান আন্দোলনের রাখছি করছিল, আমরা কিন্তু তাদেরকে থামাই দিচ্ছি। ঠিক আছে, আমরা থেমে গেছি। অ্যাটলিস্ট আপনারা যদি এসে ঘোষণা দেন সরকারের পক্ষ থেকে যে ঠিক আছে তোমাদের বিষয়গুলো যে যৌক্তিক দাবি তাকে স্থায়ীকরণ, এটা নিয়ে আমরা কাজ করছি, এবং এদের যে আন্দোলন এবং এই সমস্যার কমিশন যারা করা হয়েছে তাদের যে কাজের পরিধি এবার সময়, এই সময়ের মধ্যে যেন আর কোন কর্মচারী বিনা কারণে চাকরি না যায়, এই বিষয়টা আপনারা নিশ্চিত করবেন। ওই সরকারের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত আমরা দেখেছি, এমন কোন ব্রিফিং আমরা দেখেছি? তাহলে এই সরকারের আমরা আস্থাভাজন। এই সরকার যখন যা বলছে আমরা সেগুলো মানছি। এই সরকার বলছে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করেন, বাংলার কোনো পাশে দাঁড়ান। আমরা অসহায় খেটে খাওয়া মানুষ 1 টাকা 2 টাকা করে ত্রাণ সামগ্রী বিতরণ করলাম। আপনারা বললেন আপনারা রাজপথে নেবেন না, আমরা বিব্রত হই। আমরা রাজপথে নামার প্রয়োজন মনে করি। তাহলে সংস্কার কমিশনের সাথে বসেছি, আমরা কি করলে, আমরা কিভাবে আপনাদের কাছে দাবি করলে আপনারা আমাদের ব্যাপারে পদক্ষেপ নেবেন, আমরা আসলে এই বিষয়টা বুঝতে পারতেছি না। যদি কারো চাকরি চলে যায়, সেই মানুষটা যদি দিশেহারা হয়ে যায়। আজকে মানসিক হাসপাতালের 77 জন কর্মচারীকে এক যুগে বের করে দেওয়া হয়েছে। আজকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে 286 জন কর্মচারীকে বের করে দেওয়ার পায়তারা চলতেছে। আজকে মুগদার 286 জন কর্মচারীকে নতুন টেন্ডার নামে তাদেরকে বের করে দেওয়ার পায়তারা চলতেছে। ওসমানী মেডিকেল কলেজে ভাইদেরকে বের করে দেওয়ার পায়তারা চলতেছে। আজকে অলরেডি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বের করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি কালকে শরীয়তপুর জেলা হসপিটালে ভাইরা মানববন্ধন করতে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এইরকম ধারাবাহিক ভাবে চাকরি দেওয়ার প্রবণতা এটা চলমান আছে। এইরকম যদি চলতে থাকে প্রতিদিন আমরা দেখবো মৃত্যুর মিছিলে একটি করে লাশ আমরা বলতে থাকবো। আমরা চাই না আজকের পর থেকে আর কোন ভাই বোন এই বিনা কারণে চাকরি চলে যায়, আর কোন ভাই বোন দিশেহারা হয়ে যায়, আর কোন ভাই এরকম সুসাইড নোট টেবিলে রেখে এই ফ্যানে ঝুলুক। আমরা আজকে একটি শান্তিপ্রিয় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছিলাম। সরকারের ঊর্ধ্বতন মহল মনে করেছে যে আজকের দিনটি আমাদের জন্য আন্দোলনের জন্য উপযুক্ত সময় নয়। আপনারা যারা এসেছেন, আপনারা হয়তো অনেকেই হতাশা প্রকাশ করেছেন, অনেকে হয়তো বিব্রত, অনেকে হয়তো বিরক্ত। ব্যাপার হচ্ছে আমরা যখন দাবা খেলি, ব্যাপারটা মনে রাখবেন, আমরা কিন্তু সবসময় অ্যাটাক করি না। আমরা অনেক সময় পিছিয়ে আসি, পিছিয়ে এসে নিজেকে আবার নতুন করে সানাই আবার নতুন করে আমরা অ্যাটাকে যাই। আমরা মনে করবো আজকের যে দিন, আজকের দিনটা হচ্ছে আমরা দাবার একটা গটিকে পিছন থেকে টানলাম। তার মানে এই না যে আগামীকাল থেকে আমরা আবার আক্রমণে যাব না। আপনারা যদি আজকে এখানে যারা আছেন তারা যদি ধৈর্য হারা না হন, তারা যদি এই মানুষগুলো যারা এখানে বসে আছেন, আপনি এই মানুষগুলোকে চেনেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষকে নিয়ে
যারা কাজ করেন শ্রমিকদের নিয়ে বা শ্রমিক মানুষদের পক্ষে যারা কাজ করেন, যাদের দাবি আদায়ের জন্য সত্যার ভূমিকা পালন করেন, এই ব্যক্তিগুলো কিন্তু তারাই। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বিভিন্ন শ্রমিক আন্দোলনের সাথে ওনারা সম্পৃক্ত ছিল এবং তাদের দাবি আদায় করে দিতে সক্ষম হয়েছে। আমরাও বিশ্বাস করি আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমরা যে আন্দোলন সংগ্রাম করব, প্রত্যেকটা আন্দোলন সংগ্রামের সাথে ওনাদের সম্পৃক্ততা থাকবে। আমি অনেক ধর্ম বক্তব্য দিলাম, আমি শুধু আপনাদেরকে বিনীত অনুরোধ করবো, আজকে যারা এখানে এসেছেন ভাই, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাসের লড়াই সংগ্রামের স্বাধীনতা অর্জন হয় নাই। আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, যে বিশ্বাস, যে চেতনাকে ধারণ করে মুক্তিযুদ্ধ হয়েছিল একটা স্পেসিফিক জিনিস নিয়ে, সেটা কি কিন্তু স্বাধীন করতে লেগেছিল 9.5 মাস। আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, সেটাও কিন্তু লেগেছে 46 দিন। আমরা যখন আন্দোলন সংগ্রাম শুরু করেছি, আমরা যদি এখনই হতাশ হয়ে যাই, তাহলে কিন্তু আমরা ব্যাক করে চলে যাবো। আমরা যারা আছি বিনীত অনুরোধ করবো, আমরা একটা সঠিক রাস্তা দিয়ে করছি, আপনারা ধৈর্য ধারণ করবেন। আমাদের নেতৃবৃন্দ যে বক্তব্য দিবেন, অবশ্যই সেখানে দিক নির্দেশনা থাকবে। ওনাদের দিক নির্দেশনা অনুযায়ী আমরা আগামীর পথ চলতে চাই এবং সরকারকে আমি আজকে এখান থেকে আমি আমার এই সংগঠনের পক্ষ থেকে সারা বাংলাদেশের ভুক্তভোগী মানুষের পক্ষ থেকে আমি বলতে চাই, আপনারা অ্যাটলিস্ট আজকে কালকে বা 72 ঘন্টার মধ্যে আপনারা আপনাদের নিজ দায়িত্বের জায়গা থেকে এসে একটা ব্রিফ করেন, যেন কোন সাধারণ কর্মচারী বিনা কারণে চাকরি করে না যায়, কোন মাকে যেন আপনার মাতৃত্বকালীন ছুটি দিয়ে যেন চাকরি হারাতে না হয়, কোন ভাইকে যেন দীর্ঘদিন বেতন বকেয়া থাকার কারণে যেন তাকে ফ্যামিলি আত্মহত্যা না করতে হয়, এরকম আপনারা ঘোষণা দেন, যেন আমাদের কারো চাকরি বিনা কারণে না যায়। ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আপনারা এখন আমাদের সম্মানিত যে সকল অতিথিবৃন্দ আছেন, আমাদের সহযোগিতা করবো, অতিথি বলবেন আমাদের সহযোগিতা করবো, যেহেতু ওনাদের আন্দোলন থেকে আমাদের সাথে থেকে আমরা আন্দোলন সঙ্গে পরিচালনা করছি, আমাদের সম্মুখ সহযোগিতা আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমরা আপনাদের প্রতিনিধিদের একজনের বক্তব্য আমরা শুনলাম, যেটার মাধ্যমে আপনাদের পুরো বিষয়টা এখানে উঠে আসছে, আপনারা এখন কি পরিস্থিতির মধ্যে আছেন। তো আমি এখন অনুরোধ করছি আমাদের বক্তব্য রাখার জন্য আমাদের বাংলাদেশের সমাজসেবা পার্টির সহকারী সাধারণ সম্পাদক এবং আমাদের শ্রম সংস্থা কমিশনের সম্মানিত সদস্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সংগ্রামী সভাপতি এবং শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম নেতা আমাদের রাজীবুজ্জামান রহমান এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। আপনারা একটু সবাই সাইলেন্টলি ধৈর্য করে সবাই কথা শুনবেন। সবাইকে ধন্যবাদ। এই কষ্টকর সময়ের মধ্যে সংগ্রামের রাস্তা থেকে পালিয়ে না গিয়ে আবার সংগ্রামের শপথ নেওয়ার জন্য আমাদের জীবনটা তো এইরকমই, দিনটা শেষ হয়ে সন্ধ্যা হয়, তার মানে কিন্তু শেষ হয় না, পরের দিনের সকালের জন্য অপেক্ষা করতে হয়। আজকে আপনারা মার খেয়েছেন, কালকে আবার রাস্তায় দাঁড়াবেন। আজকে চাকরি চলে যাওয়ার নোটিশ পেয়েছেন, কালকে আবার চাকরি পুনঃস্থাপনের জন্য আন্দোলন করবেন। এরকম করে তো জীবনটা আপনাদের পার হচ্ছে। শ্রম কমিশনের মিটিং এর সময় আমি বলেছিলাম যে এখানে 1 বছর ধরে কতজন কাজ করছেন, হাত খুব বেশি ওঠে না। তখন বললাম 10 বছর ধরে কতজন আছেন, অনেক হাত ওঠে। তখন 10টা বছর ধরে অনিয়মিত কাজ করছে একজন মানুষ। 10 বছর কাজ করার পরেও কেউ নিয়মিত হয় না। পৃথিবীর অনেক দেশ আছে 10 বছর সেই দেশে থাকলে তাকে নাগরিকত্ব দিয়ে দেয়, আর আমরা 10 বছর চাকরি করে আমরা চাকরিটা স্থায়ী করতে পারলাম না। শ্রম কমিশনের সদস্যরা অবাক হয়ে গেল যে এইরকম হয়, আমাদের হয় না, এরকম হচ্ছে। মানে আমাদের 66টা দপ্তরে প্রায় 6 লক্ষ মানুষের জীবনটাকে একটা সুতার মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে। কখন সুতাটা ছেড়ে দেবে আর সে পড়ে যাবে। ডিসেম্বর মাস আসে, মানুষ চিন্তা করে এই বছরটা তো কষ্ট করে গেল, আগামী বছরটা যেন ভালো হয়, আমরা বলি শুভ নববর্ষ। আর ডিসেম্বর আসে অথবা জুলাই আসে, আমাদের এই আউটসোর্সিং এরা চিন্তা করে গত বছর তো চাকরি ছিল, আগামী বছর থাকবে। নতুন বছর নতুন আশা নিয়ে আসে না, নতুন বছর নতুন আতঙ্ক নিয়ে আসে। এইভাবে কি কোনো মানুষ সুস্থ থাকতে পারে? এই মানুষ কি তার সক্ষমতা দিয়ে কাজ করতে পারে? এই মানুষ কি মন লাগিয়ে কাজ করতে পারে? পারে না। ফলে আমরা একটা দক্ষ শ্রমশক্তিকে তার কর্মশক্তি ঠিক মতো কাজে লাগাতে দিচ্ছি না, এটা একটা জাতীয় অপচয়। আমরা জাতীয় অপচয় বন্ধ করতে হবে। অনেকে মনে করে আপনারা তো চাকরির জন্য আন্দোলন করছেন, আমরা যারা আমরা মনে করি চাকরির জন্য তো বটেই, কিন্তু আমরা আন্দোলনটা করছি আমাদের জাতির সাথে।
আমরা আমাদের এই যে সক্ষম যুব শক্তিটাকে অপচয় করতে চাই না। এক। 2 নম্বর, আমরা একটা প্রতিষ্ঠানে তার যে সংহতি আছে, তার যে নিরাপত্তা আছে, তার যে কখনো কখনো কোনো কিছু গোপনীয়তা আছে, সেগুলো রক্ষা করতে চাই। নির্বাচন কমিশনে কাজ করছেন যিনি আউটসোর্সিং, তিনি যদি আগামী বছর থেকে না থাকেন, তাহলে নির্বাচন কমিশনের নিরাপত্তা বলতে কিছু থাকবে না। এখন আমাদের এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারা শুনে অবাক হলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, হাসপাতাল, এমন কোন সেক্টর আছে যেখানে আউটসোর্সিং নাই? সব জায়গায় outsourcing। তাহলে কোন জায়গায় তো তাহলে মন লাগিয়ে কাজ করার মতো লোক পাচ্ছি না। আচ্ছা, বলা হয়েছে সচিবালয়ের 3য় ও 4র্থ শ্রেণীর কর্মচারী নেওয়া হবে না। আচ্ছা, যদি আউটসোর্সিং এর মাধ্যমে কাজের দক্ষতা বাড়ে, আউটসোর্সিং এর মাধ্যমে কাজের জবাবদিহিতা বাড়ে, তাহলে আমাদের সচিবদেরকে, আমাদের উপসচিবদেরকেও, আমাদের ডেপুটি সেক্রেটারিকে, আমাদের জয়েন্ট সেক্রেটারি, আমাদের এডিশনাল সেক্রেটারি সবগুলোকে আউটসোর্সিং করেছে। কারণ ওরা তো একবার চেয়ারে বসলে ওই কলম শুধু জনগণের সমস্যা তৈরি করার কাজে ব্যবহৃত হয়। আর সেই ক্ষেত্রে তাহলে আমাদেরও তাহলে একটু জবাবদিহিতার জায়গা দেখি। আচ্ছা, আমাদের স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক নিয়োগ করতে হবে। সেটা আমরা 1926 সালে যখন প্রথম এখানে শ্রম আইন করেছিল ব্রিটিশরা, 1926 সালে, তারপর থেকে পাকিস্তান আমল, তারপর বাংলাদেশের 53 বছর, আমাদের একটা কনসেপ্ট ছিল যে স্থায়ী কাজে স্থায়ী শ্রমিক হবে। এই জন্য শ্রমিকের যে 7টা সংজ্ঞা আছে, 7টা ধরন আছে, তার মধ্যে সবচেয়ে উপরের ধরনটার নাম হচ্ছে স্থায়ী শ্রমিক, আর সবচেয়ে নিচেরটার নাম হচ্ছে মৌসুমী শ্রমিক। মৌসুমী শ্রমিক কেন? সুগার মিলে 3 মাস মিলটা চালু থাকে, যে 3 মাসের জন্য নিয়োগ করে। কিন্তু ওই সুগার মিলেও আবার স্থায়ী শ্রমিক আছে, কারণ মিলটাকে মেনটেন করতে হয়। শ্রমিক সুগার মিল উৎপাদনে থাকে 3 মাস, কিন্তু সুগার মিল তো আবার সারা বছরের জন্য স্থায়ী শ্রমিক থাকে। ফলে স্থায়ী শ্রমিক সব জায়গায় থাকে। এই জন্য নিয়ম আছে যে 3 মাস প্রভিশনারি পিরিয়ড পার হওয়ার পরে কাউকে স্থায়ী করতে হবে। যদি দেখা যায় তার যোগ্যতা না হয়, তাহলে আরো 3 মাস তার জন্য অপেক্ষা করতে হবে, তারপরে অটোমেটিক্যালি সে স্থায়ী হয়ে যাবে। এই ছিল আমাদের আইনের বিধান। সেই আইনের বিধানটা দেখেন কিভাবে লঙ্ঘন করে করে 2018 সালে আউটসোর্সিং নীতিমালার নামে, আউটসোর্সিং এর নামে একজন মানুষকে ঠিকাদারের অধীন করে দেওয়া হবে। কিরকম? আমরা আজকে যখন বলছি উত্তরবঙ্গের একজন চাষি একটা ফুলকপি বিক্রি করে পায় 2 টাকা, ঢাকায় সেই ফুলকপি 10 গুণ দামে বিক্রি হয় 20 টাকা, 22 টাকা, 25 টাকায়। তারপরে 2 টাকা থেকে 20 টাকা হয়ে যাবে, 10 গুণ দাম বেড়ে যায়, ওইটা কিন্তু চাষি পায় না। ঠিক তেমনি আউটসোর্সিং এর শ্রমিক কর্মচারী কমিশন নেয়ার নামে, ঠিকাদারের নামে তারা আসলে লুট করে নিয়ে যায়। আমরা ঠিক আছে, স্থায়ী করতে সরকারের অসুবিধা হচ্ছে, বুঝলাম, সরকারের এখন সামর্থ্য নাই, স্থায়ী করতে পারবে না। তাহলে মাঝখান থেকে ঠিকাদার আবার পকেট থেকে টাকা নিয়ে যাবে কেন? ওইটা বন্ধ করো। শ্রম তো দিচ্ছে আমি, কাজ তো করছে আমি প্রতিষ্ঠানে, প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি তো আমার, মাঝখানে দালাল কেন? আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায়। শ্রম আইনের মধ্যে একটা জায়গায় আমরা ইনক্লুড করেছিলাম, যদি কোনো ঠিকাদার শ্রমিক সরবরাহ করে, তাহলে তাকে রেজিস্টার্ড হতে হবে, এবং রেজিস্টার হওয়ার পরে তার নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। এখন আপনাদের এখানে বলা আছে 5% থেকে 20% পর্যন্ত কমিশন শুরু দিতে পারবে। আশ্চর্য ব্যাপার, একজন মানুষ যদি 20,000 টাকা বেতন পায়, তার 20% মানে কি? 4,000 টাকা একজন মানুষ এমনি নিয়ে যাবে। এটা আমার বাংলাদেশে চলছে। আমরা এই কথাগুলো যখন বললাম যে অন্তত আমরা দালাল মুক্ত কর্মপরিবেশ চাই, আমরা ঠিকাদার মুক্ত শ্রমিক চাই, আমরা আমাদের কাজের যে শ্রম করেছি সেই শ্রমের ন্যায্য পাওনা চাই, নিজের শ্রমের টাকা নিজে পেতে চাই। তো এইটা যদি আপনারা জাতীয়করণ করতে এখন অসুবিধা হয়, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে গুরুতর নীতিগত কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের নাই। ঠিক আছে, তারা যদি এইটুকু নৈতিক জায়গাটা ধারণ করবেন যে জুলাই থেকে আউটসোর্সিং এর জন্য যে নিয়োগ হয়, জুলাই মাস পর্যন্ত কোন আউটসোর্সিং কর্মীকে আর ছাঁটাই করা হবে না। নতুন বাজেট হওয়ার পরে তারপরে দেখা যাবে কি হবে। অন্তত এই জুলাই পর্যন্ত একটা নিরাপত্তা থাকুক। কিন্তু খেয়াল করে দেখুন,
ডিসেম্বর আসতেই আপনাদের অনেককে যাচাই করা শুরু হয়ে গেল। এর মধ্যে বিভিন্ন জায়গায় যেমন হাত দখল ঘাট দখলের কথা শুনছি, এমনি করে এখন আউটসোর্সিং দখলের একটা চেষ্টা হচ্ছে। মানে এখন আবার নতুন ঠিকাদার আসবে, নতুন টাকা দাও, নতুন কন্ট্রাক্ট করো, নতুন, মানে নৈতিক কাজ কিন্তু কেউ করছে না, সব অনৈতিক কাজের জন্য আপনাদেরকে ব্যবহার করার একটা চেষ্টা করা হচ্ছে। আমরা এই জন্য শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, আমাদের শ্রমিক সংগঠন, আমাদের দল, আমরা সবাই মিলে বলেছি যে আপনাদের পাশে দাঁড়ানোটা দেশের স্বার্থে দরকার। 6 লক্ষ মানুষকে ঝুঁকির মধ্যে রেখে 6 লক্ষ মানুষের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলাটা কোনোভাবেই গণতান্ত্রিক হতে পারে না। এক নাম্বার 2, যদি আমরা চিন্তা করে দেখি যে ওইখানে শ্রম কমিশনে গত 2 দিন আলোচনা হয়েছে আপনাদের ব্যাপারে। ওখানে আলোচনা করতে করতে একটা পর্যায়ে ইমোশনাল হয়ে গেল যে আপনারা সবাই যে বলছেন আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলছি। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মানে কর্মশক্তি সম্পন্ন মানুষ আমাদের কথা আছে। কর্মশক্তি সম্পন্ন যে মানুষ, সেটার দিক থেকে বাংলাদেশ কিন্তু উন্নত জায়গায় আছে, কিন্তু এই মানুষ তো 2 বুড়ো হয়। বুড়ো হওয়ার সময় সে কি ভবিষ্যৎ নিয়ে যাবে? 1 2 নম্বর, শুধু মা হওয়ার কারণে তার চাকরি চলে যায়, শুধুমাত্র আউটসোর্সিং কর্মচারী বলে তার বিয়ে যখন হতে পারে না, কিংবা স্বামী স্ত্রী দুইজনই চিন্তা করে সংসার চালানো এত কঠিন, আর একটা মুখকে নিয়ে আসবো, নিজে জেনে শুনে একজন মানুষকে পৃথিবী থেকে কষ্টের জন্য নিয়ে আসবো, যদি কোনোদিন চাকরিটা স্থায়ী হয় সেই দিন সন্তান যাবে। এই যে মানুষের পারিবারিক জীবনের গোপন বেদনার সঙ্গে যুক্ত হয়েছে তার চাকরি। যে মা মাতৃত্ব তার অধিকার, সে মা হওয়ার আগে 3 বার ভয় করে, বাবা হওয়ার আগে 2 বার চিন্তা করে, বিয়ে করার আগে সে 3 বার ভাবে। তাহলে এই মানুষগুলো তো ভবিষ্যতে আবার শ্রমশক্তি সরবরাহ করবে, ওই সন্তানরা তো ভবিষ্যতে দেশের হাল ধরবে। আমি তো সন্তান নিতেই এখন মানুষকে ভীত সন্ত্রস্ত করে দিচ্ছি। ফলে এটাও কত বড় অমানবিক একটা চাপ মানুষের উপর, মানুষের মাথার উপরে, এটা আমরা কমিশনে বলেছি। এবং এক্ষেত্রে আমি একটু প্রিন্স ভাই আছেন, আমি গত পরশুদিন যমুনা টিভিতেও আমি এক ফাঁকে একটু আউটসোর্সিং এর কথা বললাম। সময় টিভিতেও আমি বলছি যে এই আউটসোর্সিং এর শ্রমিকরা, তারা কি বৈষম্যের শিকার নয়? তাদের জীবনে কি বৈষম্যের বেদনা নাই? তাদের জীবনটা কি তারা একটু স্থায়ী এবং সুন্দর করতে চাইবে না? আমরা দেশটাকে সুন্দর করবো, দেশটাকে এগিয়ে নিয়ে যাবো, দেশ এগিয়ে যাবে আর আউটসোর্সিংটা পিছিয়ে যাবে, এর চেয়ে তো বড় বৈষম্য আর হতে পারে না। ফলে আমরা বলেছি আজকেও আমি যেখানে যাব, আমি বলবো এটিএম বাংলায় যাবেন, কথা প্রসঙ্গে যেন এটাকে আমরা অন্তত বলতে পারি, এই বেদনার কথাটা মানুষ জানুক। মানুষ যেন শুধু না দেখে যে রাস্তায় ওরা বিক্ষোভ করেছে, মানুষ দেখে রাস্তায় বিক্ষোভ, কিন্তু মানুষকে তো জানাতে হবে কি বেদনার কারণে তারা বিক্ষোভ করে, কি বঞ্চনার কারণে তারা রাস্তায় এসে দাঁড়ায়। সেই বঞ্চনার কথাটাও আমরা মানুষের বলতে চেষ্টা করি। আর 2টো কথা বলে আমি একটু শেষ করি। আমরা একটা ছোট হিসেব দাখিল করতে চাই যে আমাদের আউটসোর্সিং কর্মচারীদেরকে যদি চাকরিতে স্থায়ী করা হয়, সরকারের রাজস্বের উপরে কত চাপ পড়বে। 2 নম্বর হচ্ছে এইটাকে যদি ধাপে ধাপে করা যায়, তাহলে সরকার কিভাবে এটাকে তার অর্থনৈতিক সামর্থ্যের মধ্যে এটাকে করতে পারবে, ম্যানেজ করতে পারবে। 3 নম্বর, বারবার যে বলা হয় যে আউটসোর্সিং হলে তারা কাজ করবে না, ওই চাকরির ঝুঁকির মধ্যে রাখলে তারা নিয়মিত কাজ করবে, এর মধ্যে দিয়ে তাদের মানসিক শান্তি নষ্ট হয় কিভাবে, কর্ম পরিবেশ নষ্ট হয় কিভাবে, কর্ম ঘন্টা নষ্ট হয় কিভাবে, এগুলোকে আমরা হিসাব করে দেখাবো যে কিভাবে তাতে একটা মানে কাজের যে বেটার সার্ভিস, ভালো যে সেবা, সেই ভালো সেবার হাত থেকে দেশবাসী কিভাবে বঞ্চিত হয়। ঠিক, এগুলো আমরা একটু আলোচনা করে একটু হিসাব করে আমরা দেখাবো, যাতে আমরা বলতে পারি শুধু আমি আমার পেটের দাবি করছি না, আমি দেশের কথাও ভাবছি, সাথে সাথে আমি সরকারের কথাও ভাবছি যে সরকারের জন্য কোনো এক্সট্রা বার্ডেন বা এক্সট্রা কেয়ার হবে না। এগুলো যেমন করবো, তার সঙ্গে 2টো বিষয় আপনাদের বলতে চাই। আজকের প্রোগ্রামটা আপনারা করতে পারলেন না কেন? 2টো কারণ আছে। একটা হচ্ছে যে আজকে একটা বিশেষ দিনকে বিবেচনা করে তারা একটু অতি সতর্ক হয়েছে, আর আরেকটা হচ্ছে আপনাদের ভিতর থেকে কেউ কেউ এমন কিছু কাজ করেছে যে কাজটা আপনাদের সংগ্রামটাকেও ক্ষতিগ্রস্ত করেছে। এটা খুবই দুঃখজনক। হাতির পাল, বন্য হাতির পাল বনের মধ্যে ঘুরে বেড়ায়,
হাতির পালে 15টা 20টা করে হাতি থাকে, তার সঙ্গে ছোট ছোট 2-4টা বাচ্চাও থাকে। তো একবার একটা গল্পের মধ্যে এরকম বলছে, একটা বাচ্চা হাতি মাকে বলছে, মা মা ওই দেখো ওখানে আরেকটা আমাদের আঙ্কেল দেখা যাচ্ছে, খবরদার ওখানে যাবি না। কেন? কিন্তু আমাদের আঙ্কেল, আমাদের মতো কিন্তু আমাদের না। ওইটা হচ্ছে পোষা হাতি। ওই পোষা হাতি কিন্তু আমাদেরকে ভুলায় ভালায় ওই ঘেরের মধ্যে নিয়ে যায়। ওর সঙ্গে ভুলায় ভালায় যদি ঘেরের মধ্যে যাও তাহলে তুমি কিন্তু আটকা পড়ে যাবা। ফলে একই রকম দেখতে হলেও সবাই কিন্তু একই রকম না, এটাও খেয়াল রাখবেন। ফলে আগামী দিনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করবেন। আমরা হেরে গেলে সবাই দুঃখ পাই, কিন্তু আমরা কেউ যেন কাউকে কনুই দিয়ে আঘাত করে ক্ষত বিক্ষত না করি। আজকে যখন পুলিশ আক্রমণ করেছে, আমাদের সকালবেলা লিপন বললো যে পুলিশ প্রকাশ করতে দেয় নেই, পুলিশ বলছে উপরে একটা সিকিউরিটি প্রবলেম আছে। তাদের দুটো ঘটনা থাকতে পারে, একটা যেমন পুলিশের চিন্তা, একটা সিকিউরিটি প্রবলেম, 2 পুলিশের মাথার মধ্যে খারাপ চিন্তাও কেউ ঢুকিয়ে দিয়েছে। সেই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। আমরা সবাই মিলেই তো আমাদের স্বার্থটা আদায় করব। এইখানে যদি একজন আরেকজনের বিরুদ্ধে এরকম লাগে, এখানে কেমন লাগে বলেন? ফলে এইটা আপনারা একটু খেয়াল রাখবেন। ভবিষ্যতে ঐক্যবদ্ধ আন্দোলন করবো এবং আপনারা যে একটা শৃঙ্খলা দেখিয়েছেন, এই শৃঙ্খলাটা রক্ষা করে আবার আগামীতে প্রোগ্রাম হবে। প্রোগ্রামও যেমন চলতে থাকবে, দাবি দেওয়াটাও যেমন আপনারা উত্থাপন করতে থাকবেন, সাথে সাথে আপনাদের চারপাশে যত মানুষ আছে তাদেরকেও পাশে রাখার একটা চেষ্টা করবেন। আমি আসার সময় একটু চিন্তা করছিলাম যে আমরাও একটু উদ্যোগ নেবো আপনাদের জন্য। আমরা বেশ কয়েকটা রাউন্ড টেবিল করাই দিতে পারি কিনা, যাতে বিভিন্ন স্তরে অর্থনীতিবিদদের সঙ্গে, রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে, শ্রমিক আন্দোলনে যারা আছেন তাদের সঙ্গে একটা মত বিনিময় করিয়ে যে এই মানুষগুলোকে বঞ্চিত রেখে আমরা কি আমাদের নৈতিক দায়িত্ব পালন করতে পারবো। একটা ছেলে অথবা মেয়ে আশায় আছে, 5 বছর চাকরি করেছে, এইবার বোধহয় আমার চাকরিটা সরকারি হবে, কিন্তু পরের দিন যদি তো দেখে যে চাকরিটা নাই, শুধু তার নিজের মাথার উপর আকাশ ভেঙে পড়ে তা না, তার পরিবারও বলে। এবং সবচেয়ে বড় কথা কি মানুষ বলে, আমাদের দেশে একটা জিনিস খেয়াল করবেন, সাফল্যকে মানুষ কেউ স্বীকৃতি না দিলেও কেউ যদি কখনো ব্যর্থ হয় তাকে সবাই মিলে তখন আঘাত করে। কি চাকরি করতো আগে শুনতাম, সরকারি চাকরি করে, আসলে সে মিথ্যা কথা বলতো। তার মানে একদিকে কাছের লোকরা মিথ্যাবাদী বানায়, কাছের লোকরা নিরাপত্তাহীন হয়, নিজের জীবনে মনে হয় যে এখন আমার 40 বছর বয়স হয়ে গেল, এখন আমার 35 বছর বয়স হয়ে গেল, এই বছরে আমি আর কি কোনো চাকরি পাবো? একটা কাজই তো শিখেছি, 10 বছর ধরে তো আমি হেলথ অ্যাসিস্ট্যান্টের কাজই করলাম, 10 বছর ধরে তো আমি কম্পিউটারের কাজই করলাম, এখন এই 10 বছর পরে নতুন কোনো কাজ শিখে আর কাজ করা আমার পক্ষে সম্ভব না। ফলে আউটসোর্সিং এ একটা মানুষকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, একটা মানুষের দক্ষ করে তুলে তারপর তাকে আমি ফেলে দিলাম। ওই যে মাঝে মাঝে পত্রিকা দেখি না যে এত লক্ষ টাকা দিয়ে কেনা অ্যাম্বুলেন্স অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে। লক্ষ টাকা দিয়ে কেনা অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে গেলে আমার দুঃখ হয়। 10 বছর ধরে যে দক্ষতা অর্জন করলো যে মানুষ, সেই মানুষ কাজ না পেয়ে যদি অন্য কাজ করে, তখন কি রাষ্ট্রের দুঃখ হবে না? রাষ্ট্রের কাছে এই দাবিটা জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার অন্তত এই সুপারিশটা করে যাক যে বাংলাদেশে আউটসোর্সিং বলতে কিছু থাকবে না, শ্রমিকের টাকা ঠিকাদারের পকেটে যাবে না, প্রত্যেক মানুষের দক্ষতার একটা স্বীকৃতি দেওয়া হবে এবং প্রত্যেকটা মানুষের দক্ষতা অনুযায়ী প্রমোশন হবে, তার স্বীকৃতি হবে। এমন একটা বিষয় হয়েছে, 10 বছর চাকরি করার পর বেতনও বাড়ে না, তার প্রমোশনও হয় না, মানুষের বয়স বাড়ে, তার অভিজ্ঞতা বাড়ে, কিন্তু তার বেতনও বাড়ে না, তার স্বীকৃতিও বাড়ে না। এই জায়গাটা আমরা অবসান হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে এই সুপারিশটা পেয়েছি। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই দাবিটা করবো না যে তুমি কালকে আমাদেরকে বাস্তবায়ন করে দাও, এর জন্য 5,000 কোটি টাকা লাগবে। আমরা বলি ঠিক আছে, আমরা এখনই টাকার কথা বলছি না, আপনি অন্তত নীতিমালাটা করে যান। আউটসোর্সিং এর জন্য একটা নীতিমালা হোক। প্রথম নীতিমালা, স্থায়ী কাজে অস্থায়ী শ্রমিক নিয়োগ করা যাবে না। দ্বিতীয়ত, আউটসোর্সিং এর নামে শ্রমিকের পকেট কেটে একদম ঠিকাদারের পকেট ভর্তি করা যাবে না। 3 নম্বর, আউটসোর্সিং এর নামে সরকারের টাকা শ্রমিকের কাছে না গিয়ে ঠিকাদারের কাছে যাবে না।
এই ঠিকাদার শ্রমিকের টাকা মারে, এই ঠিকাদার সরকারের কাছ থেকে টাকা নেয়, মানে এই ঠিকাদার কাজ না করে টাকা নিয়ে যায়। এই ধরনের লোক, এদেরকে আমরা বলবো এরাই হচ্ছে আসলে আউটসোর্সিং। আমরা তো রিয়েল সরকার, আমরা হচ্ছে টাকা দেয় সরকার। আমরা এই জায়গাটা একটু নিশ্চিত করার চেষ্টা করবো। আর একটা চেষ্টা করবো যে আসেন নিজেদের মধ্যে কোনো ধরনের বিভেদ না করে আমাদের সবার বেদনা একই রকম, আমাদের সবার স্বার্থ একই রকম, এবং সবার সংগ্রামটাকেও যেন আমরা একই রকম করে করতে পারি, সেই দিকে এগিয়ে যাবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সরকারকে সময় দেওয়ার পরে বিভিন্ন প্রতিষ্ঠানে নতুন লোক নিয়োগ হচ্ছে, দেখা যাবে একসময় পুরান সব বাতিল করে দিবে। বন্ধুগণ, আমার এতক্ষণ আমাদের সামনে আলোচনা করলেন রাজীবুজ্জামান রতন। এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বামজোটের শীর্ষনেতায় উপস্থিত বন্ধুগণ, আমি আপনাদের সালাম এবং শুভেচ্ছা জানাই। আমি আপনাদের যে কথা আজকে কিছু শুনলাম, আগে একদিন আপনাদের নেতৃবৃন্দ আসছিলেন, তাদের সাথে কিছু কথা শোনার সুযোগ হয়েছিল এবং কিছু কথা আলাপেরও সুযোগ হয়েছিল। আজকে তো ইচ্ছা ছিল যে আপনারা প্রেস ক্লাবে যে সমাবেশ করবেন সেখানে যে কথা বলবেন, কিন্তু কতগুলো বাস্তব কারণে সম্ভব হচ্ছে না। আপনারা এখানে বসেছেন, কারণ আপনাদের সাথে আজকে অনেকের সাথে দেখা হচ্ছে এবং কথা বলার সুযোগ হচ্ছে, এই জন্য আমারও ভালো লাগছে এবং আপনাদেরকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি সামান্য দু একটা কথা আজকে বলি, কারণ ইতিমধ্যে আপনাদের সাথে অনেকদিন ধরে সরাসরি সম্পর্ক আমাদেরই বামজোটের নেতা এবং আমাদের দেশের শ্রমিক আন্দোলনের অন্যতম নীতিনিষ্ঠ রাজনীতি। কারণ আমি নীতিনিষ্ঠ শব্দটা বিভিন্ন সময় ব্যবহার করি এই কারণে যে আমরা তো চোখের সামনে অনেক কিছু দেখি, কিন্তু নীতি টিতি কার আছে না আছে এটা তো আমি কোনো কাউরে সার্টিফিকেট দিতে চাই না, কিন্তু আমার ধারণা মানুষ কিন্তু বোঝে। কিন্তু এটা তো সত্য, যদি নীতিনিষ্ঠ অবস্থানে না থাকি তাহলে কোনো কাজই হইতে পারে না। রতন ভাইও কিন্তু তার আলোচনায় ওনার তো একটা বলার চমৎকার স্টাইল আছে, তাতে উনি হাতি এবং অন্য উদাহরণ দিয়ে দেখা একরকম হলেও হয় না এটা বলেছেন। তা আমি ওই দিকে না যেয়ে শুধু এই কথাটুকু বললাম, উনি আমাদের দেশের শ্রমিক আন্দোলনের এবং রাজনৈতিক আন্দোলনের অন্যতম একজন নীতিনিষ্ঠ ব্যক্তিত্ব। উনি আজকেও যে কথাগুলো শুনলাম এবং ওনাই যে কথাগুলো বলছেন ওইটাও আমার কথা, এবং ওই কথা আমি কোনো রিপিট করছি না। আমি দুই তিনটা দিকে ছোট ছোট করে বলেই আমার আলোচনা শেষ করি। প্রথম কথা হচ্ছে, আমাদের বলতে আমার পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমাদের যে শ্রমিক সংগঠন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বা আমাদের যে জোট বামগণতন্ত্র, আমাদের কাছে প্রথম মনে হয়, আমি খুব সহজে এটা বলি কারণ উনি তো শ্রমিক আন্দোলন করেন, আমি জীবনের শুরুতে শ্রমিক আন্দোলন শুরু করতে চেয়েছিলাম কিন্তু পারি নাই, সেটা অন্য গল্প। সেটা হলো দাবিটা কি? আমি তো বুঝি যে আগে হচ্ছে আমরা শ্রমিকের মর্যাদা চাই। কারণ এখানে যারা আছেন আপনারা শ্রমিক, আসলে কি শ্রমিকের মর্যাদা আছে? এইটাই তো হচ্ছে না। শ্রমিকের যদি মর্যাদা থাকতো তাহলে তো অবশ্যই শ্রমিক আমাকে নিয়োগ দিতে হবে, পার্মানেন্ট নিয়োগ হবে, তাই তো? আমার সুখ দুঃখ যে শ্রম আইন আছে, নীতিমালা আছে, বাংলাদেশের নায়ক আয়োগের নীতিমালা, সে অনুযায়ী চলতে হবে। বাংলাদেশের যতটুকু আছে আন্দোলন করবো, উন্নত করবো, সে অনুযায়ী আমার জীবন চলবে। আমি রিটায়ারমেন্টে যখন যাব তখন আমার পেনশন সহ অন্যান্য সুযোগ সুবিধা থাকবে, আর শ্রমিক হিসেবে আমার ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত থাকবে, তাই তো? তাহলে আমি তো দেখি যে আমাদের প্রধান লড়াই হচ্ছে আমি শ্রমিক হিসেবে আমার স্বীকৃতি চাই। বাংলাদেশে এখন কঠিন হয়ে গেছে। এবার আসি, মুক্তিযুদ্ধের পরে যে 10টা আমরা অর্জন করেছিলাম, আমাদের তো এরকম কথা ছিল না। আপনারা অনেকে হয়তো জানেন না, আমি খুব ছোট, কিন্তু পরে আমি শ্রমিক আন্দোলন নেতাদের কাছ থেকে শুনেছি, দেখার সুযোগ হয়নি। আগে নাকি ওই যে কি বলে অফিসের কি পিয়ন বা এরকমের ছিল, তাদের টুলে বসতে, চেয়ার ছিল না। দেশ স্বাধীন হওয়ার পরে অন্তত পক্ষে টুল বাদ দিয়ে চেয়ারের জায়গা চলে এলো। কথা ছিল এই শ্রমিকের মর্যাদা হবে, কথা ছিল এমন কি, সে আলোচনা আজকে না, মনে হলো বলে বলে দিকে আর যাচ্ছি না। এই যে বেতনের যে অসমতা আছে, এইটাও কমবে, আরো আরো বিষয় ছিল। সে তো কিছু হলোই না, আজকে এত বছর পরে এসে অদ্ভুত আর একটা আবিষ্কার, আউটসোর্সিং 2018 সাল থেকে।
আমরা কিন্তু তখন এর বিরোধিতা করে আসছি। কারণ এইটার ফলাফল কি হয়, কমরেড রাজিকুজ্জামান রতন যা যা বলছে তাই। এটা শুধু কি বলবো, যে একজনকে শ্রমিক হিসাবে গড়ে উঠতে দেয় না সেটা শুধু না, আমাদের এই তরুণ জনশক্তির ব্যাপক অপচয় হচ্ছে এবং কোথাও কেউ মন দিয়ে কাজ করবে না, এটাই স্বাভাবিক। করবে এটা ভাবাই ভুল। বরঞ্চ 2-4 দিন কাজ করলে অনেকে মনে করে এই ধরনের করে একটু ভালো হবে। কেউ দুর্নীতিবাজ হইলো, আমি কোনো কিন্তু সংকট মানে কি বলবো যে অসামঞ্জস্য দেখলে সে মনে করবে আরে ভাই যে কয়দিন আছে আমি অন্তত বেঁচে থাকি, তো পরে দেখবো। তাহলে তো সরকার তো এই অপরাধটাই করি এবং ঠিকাদার নিয়োগ আলোচনা আমি যাচ্ছি না। এইটা আসলে হয়েছে যাদের কথা শুনে এরা করছে এবং যাদের নীতিতে এরা চলছে সেই নীতিটা। তা মনে রাখবেন আমরা তো সেই নীতির পরিবর্তনের সন্ধান। তা সেইটা আপনাদেরকে আজকে আমরা সেখানে বলি না, এটা যার যার চিন্তা থেকে আপনারা করেন। কিন্তু আমি ওই কথাটুকু বললাম এই জন্যে, এইটা মনে না রাখলে আপনারা এটা যদি মনে করেন যে কাল পরশু সব সমস্যা না হয়ে যাবে, আন্দোলন সংগ্রাম করলে এটা কিন্তু ভাই হবে না। মন খারাপ করে না, যাই করেন, আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি। এই প্রসঙ্গটা রাজনীতির ছোট্ট কথা বলি, সেদিকে আমি ঢুকবো না। দেখবেন আমরা দীর্ঘদিন যখন আন্দোলন করেছি, এই বিগত সরকারের বিরুদ্ধে আমাদের একটা অভিন্ন স্লোগান ছিল বামপন্থীদের, দুঃশাসন অবসান করো, হটাও, ব্যবস্থা বদল করো। তো ব্যবস্থা বদল ছাড়া কিন্তু হবে না। ঠিক আছে, এই সরকারের কাছ থেকে এত আমরা আশা করবো না, কারণ এটা তো এরকম রেগুলার সরকার না। কিন্তু এই সরকার, আমি পরিষ্কার ভাষায় আপনাদের এই সভা থেকে পরিষ্কার বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি দায়িত্ব যে নিয়েছেন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা আমরা আন্দোলন করলাম তাদের প্রতিনিধি হিসেবে তো দায়িত্ব নিয়েছেন। তাহলে তো একটা বড় কাজ হচ্ছে, যে ব্যবস্থায় স্বৈরাচার, লুটপাটতন্ত্র, কর্তৃত্ববাদ গড়ে ওঠে, ওইটা যাতে না হয় এটা ভাঙবেন। সেই কারণে তো আপনাকে এই ব্যবস্থা পরিবর্তন না করতে পারেন, সুপারিশ করতে হবে। এইটা যদি না করেন আপনি অপরাধী হয়ে থাকবেন, পরিষ্কার কথা। আর এইটুক কাজ কেন করতে পারবেন না, এটা তো আপনার রেগুলার কাজের মধ্যে পড়ে, যে আগামী বাজেটের আগ পর্যন্ত তো কাউকে, কথার কথা আমি একটা জেনারেল ফর্মে বলছি, এইটা আরো হয়তো বিবেচনা করে আপনারা বলবেন, ডিসিশন নেন, কিন্তু আমি সাধারণভাবে বলছি, আগামী বাজেটের আগে চাকরি তো করা যাবেই না। টাকা যদি বরাদ্দ না থেকে অন্য জায়গা থেকে বরাদ্দ দিয়েই এদের সব কর্মসংস্থান নিশ্চিত করতে হবে এবং আগামী বাজেটে যাতে করে আউটসোর্সিং করে স্থায়ীকরণের যে আপনাদের ডিমান্ড আছে সেইটা পূরণ করার জন্য পর্যাপ্ত বাজেট দেওয়া যায়, সেই কাজ তারা করবে। আমার পরিষ্কার কথা, অন্তর্বর্তীকালীন সরকার, আপনি যদি এই আন্দোলনের প্রতিনিধি হন, তাহলে এই আন্দোলনের অন্যতম দাবি ছিল তো জনগণের দাবি। আন্দোলনের দাবি ছিল লুটপাট আর করতে দেব না, তাই না? তাহলে ওই লুটপাট বহুদিন ধরে আমরা সবাই কিন্তু বলতাম, দেখবেন লুটপাট খালি বেআইনি লুটপাট হয় না। এই যে এখন ঠিকাদার নামক নিয়োগের নামে যেটা দেওয়া হচ্ছে, আপনি একটা কাগজ কলমে ধরতে পারবেন না, সে কমিশন পায়। কথার কথা, বাড়তিটা নেওয়া বাদ দিলাম। আমি বলি এটা হচ্ছে আইনি লুটপাট, এই আইনি লুটপাট বন্ধ করেন। এইটা তো আপনার দায়িত্বের মধ্যে পড়ে অন্তর্বর্তীকালীন সরকার। সুতরাং আমি একটু আগে যা বললাম আমাদের পরিষ্কার দাবি সেটাই। আর মূল কথা হচ্ছে সংস্কার কমিটি এবং অন্যরা যেটা হয়েছেন তাদেরকে বলবো, আপনারা পরিষ্কার সুপারিশ করেন যে বাংলাদেশে এইবার একটু খেয়াল করলে দেখবেন, এই সুপারিশের কথা কেন বলছি সেটা একটু ব্যাখ্যা দিয়ে একটু সুপারিশে দেখা যায়। এই যে এবার যে ব্যাপক আন্দোলন হলো, তরুণ প্রজন্ম এবং অন্যরা যেটা করলো, তার কিন্তু অন্যরকম একটা ব্যাপার ছিল, মান সম্পন্ন কাজ পায় না। কারণ আমাদের দেশে শিক্ষিত বেকার দেখছেন না, সংখ্যা বেশি, তরুণদের কাজ নাই, বরঞ্চ কাজে তারা বৈষম্য বলতে যে পরীক্ষা দিয়ে পারে না, নানা কোঠায় দিয়ে যায়। হ্যাঁ, এখন এই যে নানাভাবে আপনাদেরকেও যেভাবে বঞ্চিত করা হচ্ছে, তার একটা অন্যতম দাবি ছিল কর্মসংস্থানের দাবি, বৈষম্য মুক্তির দাবি। তাহলে এই সরকারের তো কাজ সেইটাই, তাকে তো অবশ্যই সুপারিশ করতে হবে আউটসোর্সিং নামে এই দুর্নীতির কাজ, শ্রম অপচয়ের কাজ এবং শ্রমিক হিসাবে ভবিষ্যতে তাদের টিকে না থাকার এই অনিয়ম আমরা বন্ধ করব, স্থায়ী নিয়োগের ব্যবস্থা করব। টাকা বাংলাদেশে কোনো সমস্যা নাই, কারণ ওই তথ্য নাই। রতন ভাই বলছেন
আমরা হয়তো পরে অঙ্ক করে বলবো, যে অঙ্ক জানি না ওই মিথ্যা অঙ্ক আমরা বলি না। আমি কালকে সমাবেশে একটা বক্তৃতা করছি, সেটা ইকোনমিস্টদের কাছ থেকে অঙ্ক নিয়ে, যে 1 বছরে বাংলাদেশে গত আমলে যত টাকা বিদেশে পাচার হয়ে গেছে, ওই টাকাটা যদি বাংলাদেশে পাচার রোধ করা যেত, গার্মেন্টসের 40 লাখ শ্রমিকের 3 বছরের বেতন দেওয়া যেত। তা আপনাদের 6 লাখ মানুষের স্থায়ী করতে গেলে কি এমন লাগবে? এটা এমন কিছু না। বাংলাদেশে এটা কোনো সংকট না, সংকট হচ্ছে আমার নীতি কি নেব তাই মানুষের। সুতরাং আমি আশা করব, আমি এইটুক বলে এই পার্টি থেকে অন্য কথা বলি, সেটা হচ্ছে আপনারা আপনাদের দাবির প্রতি আমাদের সমর্থন থাকছে, এবং আমি ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে দাবি করার সে কথা আমি আশা করি তারা রাখবে। না রাখলে আমরা পরে কি করব সেটা বলছি, এবং আপনাদের এই দাবি সাথে আমরা একাত্ম হয়েই আমরা দ্বিতীয় কথা বলি। এখানে কমরেড রতন ভাই যেটা বলেছেন, নিঃসন্দেহে আমরা যে তথ্যগুলো বললেন, আমরা চেষ্টা করব যে আমাদের কণ্ঠ যাতে আরো মানুষ শোনে, তার জন্য নানা সময় বোঝেন ইস্যুটা না আসলে হয় না, তবু আমরা একটু চেষ্টা করি। এমনকি ওই যে বললাম, দুইজন যখন রিক্সা উঠে আসছিলাম, তখন আমরা কিছু প্ল্যান প্রোগ্রাম করছি, সেটা আপনাদের সাথে কথা বলে করব, যাতে করে খালি আমরা না আরো বেশি মানুষকে সম্পৃক্ত করে কাজ করতে পারি। কারণ মনে রাখবেন, আপনাদের লড়াইয়ের একটা ইমিডিয়েট লক্ষ্য আছে, আর একটা দূরের লক্ষ্য, তাই তো? এটা টেনে নিয়ে যেতে হবে, নিজেদের ঐক্য ঠিক রেখে। উনি যেটা বলেছেন ওই জায়গায় ভুল করেন না, কারণ আমরা একটা জেনারেলি বলি, ঠিক আছে ভাই, রাজনীতি যার যার, আপনারা যারা শ্রমিক আছেন এক কাতা, ওইটা ঠিক আছে, কিন্তু এখানে চোখ কান খোলা রেখে এক কাতা, এই কথাটা আমি বলতে চাই। যার শ্রমিকরা চোখ কান খুলে রেখে এক কাতা, এইটা থাকলে আশা করি আমরা অনেক কিছু সমাধানের দিকে যেতে পারবো, এইটা আমরা প্রত্যাশা করি। আমি আন্দোলন নিয়ে একটা দুটা কথা বলে শেষ করি। আজকের প্রোগ্রামটা নিয়ে আগের দিন যখন আসছিলেন, তখন আমরা একটু বুঝতেছিলাম যে কিছু জটিল হতেও পারে, আবার জটিল কেউ তৈরিও করতে পারে। ওইটা একেবারে হিসাবে ছিল না তা না, কিন্তু যাই হোক, আপনারা আপনাদের বুঝ মতো করেছেন। এবং এইটা একটু বলি, আমাদের এই সরকারের এখনো তো কোনো স্থিতিশীল নাই, এইটা একটু মনে রাখবেন আন্দোলনের সময়। যেহেতু ঘরোয়া বৈঠক, যদিও আপনারা অনেকে লাইভ সম্প্রচার করছেন, লাইভ না হলে হয়তো আরো খুলে বলতাম, সেটা আমি বলতে চাই না, শুধু একটু মনে করাই দিচ্ছি, কারণ হয়তো পরে আপনাদের সাথে একটু দেখা হয়তো কম হবে, নেতাদের সাথে হয়তো কথা হবে, আপনারা একটু বুঝ করে করতে হবে। যেমন আমি উদাহরণ দিই আপনাদেরকে, আমাদের এই সমাবেশের জন্য আমি এই প্রথম কি বলে পুলিশ কমিশনের সাথে দেখা করতে গেলাম। আমি কিন্তু ঘটনার চক্রে ইনডাইরেক্টলি আপনাদের প্রোগ্রামও বলে এসেছিলাম, যাতে আপনাদের প্রোগ্রামে কোনো ডিস্টার্ব না হয়, কিন্তু আমার মনে হয়েছে ওনার মাথায় এত সবকিছু নাই, পরিস্থিতিটা এরকম। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমার সামনে উনি আমাদের ওই প্রোগ্রামের জন্য, আমি খালি বুঝের জন্য বলছি কথাটা, অন্য কোনো কারণ না, যাকে দায়িত্ব দিলেন গতকাল ভোরবেলায়, আমি যে বুঝলাম, বুঝছে রতন ভাই, বুঝলাম আসলে কাজ করে নাই, ব্যাখ্যা দিলাম না। আমার সামনে উনি ফোন করে ওনার অধীনস্থকে দেওয়ার পরও বাধ্য হয়ে কালকে আমি ফোন করলাম, অন্যদের ফোন ধরো না, যে কোনো কারণে আমার ফোনটা ধরলো, বোধহয় বুঝছে যে ওনার ফোনটা না ধরলে একটু ঝামেলা টামেলা আছে আর কি, না জানি আবার চিল্লা পাল্লা শুরু করে। ধরার পর উনি এমন এমন কথা বললেন, আমার মনে হলো উনি জানেন না কিছু, কিন্তু 2 দিন আগে আমার সামনে ঊর্ধ্বতন কর্মকর্তা বলছে। তার মানে এখনো পর্যন্ত আমি এটাকে ঠিক আছে নেগেটিভ আলোচনা না করে আন্দোলনের জন্য আপনাদের পজিটিভ বলি, যে এই ধরনের পরিবেশ পরিস্থিতি ও বিবেচনা একটু রাখতে হবে। কারণ গভর্নমেন্ট এখনো নানা দিকে এটা হইতে পারে, এক একজন এক একটা কথা বলে ওইদিকে দৌড়ায় যায়। মাঝে আপনারা দেখবেন আমাদের মোস্তফা আমিন ভাই একটা আন্দোলন করলেন, ওনাকে আমরা চিনি, খুব নিষ্ঠাবান মানুষ, আসলে এটা একেবারেই তার বিরুদ্ধে ভুল এবং মিথ্যা প্রচার করে তাকে জেলে ঢোকানো হয়েছে, আমরা ওই দিন থেকে বলছি। সুতরাং একটা সময় বিবেচনায় রেখে পরিকল্পিত বুঝতে আপনারা করবেন, এইটুকু আমি বললাম, কারণ যাতে করে আমাদের এইটা কিন্তু আন্দোলনের ক্ষতি না হয়, আবার নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিটা না হয়। সুতরাং পা ফেলতে হবে অবস্থা বুঝে, আশা করি সেটা করবেন, কোনো অসুবিধা নাই। আমরা আছি আপনাদের সাথে, এবং আপনাদের সাথে যেসব নেতৃবৃন্দ সরাসরি সম্পর্ক আছে তারা আমি আগেই বলে দিয়েছি, আমাদের নীতিনিষ্ঠতার কোনো অভাব নাই। সুতরাং সেটা করলে আমার ধারণা পদক্ষেপগুলোর মধ্য দিয়ে আগায় যেতে পারবো। কর্মসূচি পালনের জন্য অনেক সময় এক জায়গায় না থেকেও আপনারা যে যেখানে আছেন সেইখানে থেকেও হইতে পারে এমন কর্মসূচি দিলেন আপনারা, দৃশ্যমান 6 লাখ মানুষই বিক্ষোভ করলো,
এটা কি হইতে পারে না এখন? তাহলে দরকার হলে বুদ্ধি টুদ্ধি আমরাও বের করবো। ওরা একটা বিশেষ দিন, অমুকের দিন, এইটা একটা সুযোগ নিয়ে আমার লাঠি পেটা করে, তা আমরাও সুযোগ নিয়ে একসাথে 6 লক্ষ কণ্ঠ, এটা কিন্তু কোনো ভুল আন্দোলন না, সেইটা একটু নানাভাবে প্রচারে আনতে হবে। আমি বুঝি ইয়াং ম্যান, সবার কাছে স্মার্টফোন আছে, আপনাদের কণ্ঠ আছে, এই কণ্ঠ নীতিনিষ্ঠ অবস্থান থেকে সোচ্চার করার মধ্য দিয়ে আপনারা আপনাদের দাবি আদায় করতে পারবেন। আমার এই ভরসা আছে, এই ভরসা থাকলো আপনাদের আন্দোলন সংগ্রামের সাথে আছি, এইটা আমাদের নীতিগত অবস্থান। এই কথা বলে আরেকবার আপনাদের সাথে যে কোনো আন্দোলনে থাকবো অঙ্গীকার ব্যক্ত করে আমি আমার কথা তাহলে আমরা চাই আর বাকি আলাপ করে নিই আর পরে আমরা সে ভাই ঠিক আছে ভাই, আপনারা আপনাদের পরামর্শ করেন, আমরা একটু আপনাদের জন্য আরো কি করা যায় পরামর্শ করবো, কোনো অসুবিধা নাই। আর আমন্ত্রণ থাকলেও এখানে আপনারা যেমন আসেন, ওইদিকে পুরনো পল্টনে আরেকটা মুক্তি ভবন আছে, ওইখানেও যে কোনো সময় চলে আসবেন। জায়গার অভাব নাই, এটা আপনাদের অফিস, ওইটাও আপনাদের অফিস। এইখানে দুর্নীতিবাজ লুটপাটদের জায়গা নাই। মাইকে কয়ে দেন না এটা, বিপিং দেন ভাই, একটু বিপিং দেন ভাই আমরা একজন না বের হই, ভাই আমরা একজন না বের হই, ভাই আমরা একজন না বের হই, ওনারা উপরে যাচ্ছেন, আমাদেরকে নিয়ে ওনারা নির্বাচিত আলোচনা করবেন, আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন। তা আমরা ভিতরে থাকি, আমাদের আলোচনা কোনো আমরা করে নেই, একটু সময় ভিতরে আসেন, আমাদের আলোচনা কোনো আমরা করে নেই না ভাই। লাইভ টাইপ যা আছে এখন মোটামুটি বন্ধ করে দেন, আমরা এখন আমাদের খোলামেলা আলোচনা করে আগামী দিনের পথ চলবে কেমন সেভাবে আলোচনা করি, ঠিক আছে? কিন্তু লাইভ টাইপ যা আছে বন্ধ করেন, ভিডিও লাইভ